টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে 2 নম্বর অবস্থান করছেন এবং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা গর্বের বিষয়। মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 1 নম্বর ক্রিকেটার। মিরাজ পারফর্ম করা মানে ওই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে, কিংবা আরেকটু ঘুরিয়ে যদি আমরা বলি, কোনো একটা টেস্ট ম্যাচ যদি জিততে হয় সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকেই পারফর্ম করতে হবে এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের এই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের একটা লিডিং পর্যায়ে আছেন এবং তিনি আসলে লিডার টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের। গেল 1 বছরে, অর্থাৎ গত বছরের এই সময়টা থেকে শুরু করে এই বছরের এই সময়টা পর্যন্ত যদি আমরা চিন্তা করি, তাহলে সর্বমোট মেহেদী হাসান মিরাজ 640 রান করেছেন, 41 উইকেট নিয়েছেন। তার মানে তিনি কিন্তু একদম লিডিং পর্যায়ে পারফর্ম করছেন। ওয়ানডে ক্রিকেটেও মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট টিমের পার্ট অ্যান্ড পার্সেল এবং এই ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো জায়গা নাই। মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রসঙ্গটা আসে মূলত আসলে টি-20 ক্রিকেটের প্রসঙ্গটা নিয়ে, কারণ একজন ক্রিকেটারকে যে সব ফরম্যাটে ক্রিকেট খেলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটটা একটু চিন্তা করে দেখেন, আমি মেহেদী হাসান মিরাজের বোলিং পার্সপেক্টিভ থেকেও যদি বলি, ফিঙ্গার স্পিনাররা ওয়ার্ল্ড ক্রিকেটে টেস্ট ম্যাচ ক্রিকেটটাই ডমিনেট করছেন, তারা ওই ক্রিকেটটাকেই ফোকাস করেন সবচাইতে বেশি। হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটটাও তারা ফোকাস করতে পারেন, কিন্তু আপনি যদি দেখেন একটু চিন্তা করে, নেথান লায়ন টি-20 ক্রিকেট খেলেন না, টি-20 ক্রিকেট তিনি খেলেন না। রবিচন্দ্রন আশ্বিন কি টি-20 ক্রিকেটটাকে তার প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বেছে নিয়েছিলেন? না, সেটাকে তিনি নেন নাই। আপনি যদি চিন্তা করেন যে নোমান আলী, তিনি কি টি-20 ক্রিকেটটাকে তার প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বাছাই করে নিয়েছেন? না, তিনিও সেই টি-20 ক্রিকেটটাকে নিজের জন্য প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বাছাই করে নেন নাই। প্রভাত জয়সূরিয়া, তিনিও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় 1 থেকে 10-এর মধ্যে আছেন। তিনিও একটা নির্দিষ্ট ফরম্যাটকেই বা ফিঙ্গার স্পিনার হিসেবে ওই ফরম্যাটটা, যে ফরম্যাটটা তার সঙ্গে রিলেভেন্ট, সেই ফরম্যাটটাকে বাছাই করেছেন এবং তিনি সেটাই খেলেন। সাজিদ খানের কথা যদি চিন্তা করেন, তিনি ওই ফরম্যাটটাই ক্রিকেট খেলেন। এখন আপনি যদি টি-20 ক্রিকেটটা চিন্তা করেন, সেই জায়গায় দেখবেন সব রিস্ট স্পিনার, সব লেগ স্পিনারদের আধিক্য বেশি, বা টি-20 ক্রিকেটের একটা আলাদা প্যাটার্ন আছে, যে প্যাটার্ন অনুযায়ী আসলে বোলিং করা হয়। এখন আপনি যদি অফ স্পিনার হন, আপনাকে বেশ কিছু ডাইমেনশন যুক্ত করতে হবে, জোরে বোলিং করতে হবে, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে হবে, যেটা আমরা শেখ মেহেদির মধ্যে দেখতে পাই, বা নাসুম আহমেদ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তার অ্যাঙ্গেল বা ট্র্যাজেক্টরির জায়গাটা ডিফারেন্ট, সেটা আমরা বলতে পারি। কিন্তু মেহেদী হাসান মিরাজের মতো শার্প বোলার যারা, অ্যাকুরেট বোলার যারা, রিপিটেটিভ অ্যাকশনের বোলার যারা, কনভেনশনাল বোলার যারা, তারা কিন্তু একটু লঙ্গার ফরম্যাটটাকে বেছে নিয়েছেন এবং সেখানে কিন্তু দোষের কোনো কিছু নাই। বরঞ্চ আপনি যদি 1টা বা 2টা ফরম্যাটের গ্রেডদের তালিকায় নিজেকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একদম আরেকটা ফরম্যাট যেটা আছে সেটা আপনাকে বাদ দিতেই হয়, অনেক সময় বাদ দিতে হয়। আমরা বেন স্টোকসের ক্যারিয়ারও দেখেছি। আপনি একটু চিন্তা করে দেখেন যে বেন স্টোকস কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটটা, টি-20 ক্রিকেটটা প্রায়োরিটি বেসিসে তিনি আসলে খেলেছেন। বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসরই গ্রহণ করে ফেলেছিলেন। সো এখানে আসলে নিজের প্রায়োরিটির জায়গাটা বুঝতে হয় যে কোন ফরম্যাটটাতে আমার বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই ফরম্যাটটাতে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, আমি যদি ওইটার দিকে বোলিং প্যাটার্নে কনসেন্ট্রেট বা ব্যাটিং প্যাটার্নে কনসেন্ট্রেট করি এবং তাতে যদি আমার আরেকটা ফরম্যাট ছাড়তে হয়, এখানে আসলে দোষের কিছু নেই। দেখেন, আমরা কদিন আগে একটা অ্যানালাইসিস করেছিলাম মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের বোলিং বায়োমেকানিক্স নিয়ে, এবং সেখানে আমরা একটা বিষয় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেটা আবার একটু বলছি যে কেন মেহেদী হাসান মিরাজ লঙ্গার ভার্সনের ক্রিকেটের জন্য বেশি কার্যকরী, কেন শেখ মেহেদী হাসান টি-20 ক্রিকেটের জন্য কার্যকরী, তাদের বোলিং বায়োমেকানিক্সে লুকিয়ে আছে। খেয়াল করে দেখেন, শেখ মেহেদী হাসানের টো পজিশনটা কেমন, ফাইন লেগ বরাবর, এবং মেহেদী হাসান মিরাজের টো পজিশনটা স্ট্রেটিশ। আমরা ওই ভিডিওতে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের পুরো দুজনের বায়োমেকানিক্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটাতে আমি শুধু মেহেদী হাসান মিরাজের ব্যাপারটা, অ্যাডভান্টেজটা নিয়ে বলছি। মেহেদী হাসান মিরাজের যেহেতু টো পজিশনটা স্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন, সো তার বোলিং অ্যাকশনটা কিন্তু সাইড অন অ্যাকশন, এবং বোলিং অ্যাকশনটা সাইড অন অ্যাকশন হওয়ার কারণে তার হিপ টু শোল্ডার সেপারেশনটা একসঙ্গে হয়, এবং তাদের রিপিটেটিভ অ্যাকশনে তারা বোলিং করতে পারেন, বোলিং বেসটা অনেক স্ট্রং হয় এবং বোলিং কন্ট্রোলটা অনেক বেটার থাকে। ঠিক যেমনটা নিখুঁততা আপনাকে দিচ্ছে এক্স সিরামিক্স। স্টোন অ্যাকশনের বোলাররা, তাদের বোলিং কন্ট্রোলটা অনেক বেটার থাকে, যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য বা একটু লঙ্গার ফরম্যাটের ক্রিকেটের জন্য, সেটা ওয়ানডেও হতে পারে, কার্যকরী। অন্যদিকে শেখ মেহেদী হাসানের টো পজিশনটা যেহেতু ফাইন লেগ বরাবর, তার চেস্টটা ওপেন চেস্টেড, বডিটা ওপেন, হিপ টু শোল্ডার সেপারেশনের জায়গাটা হিপটা আগে রোটেট করে, দেন শোল্ডার রোটেট করে। সো আলটিমেটলি তার বলের জিপ ডেভিয়েশন এবং সেই সঙ্গে তিনি জোরে বোলিং করতে পারেন, যেটা টি-20 ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী। সো দুজনের 2 রকমের প্যাটার্ন, এবং মেহেদী হাসান মিরাজের প্যাটার্নটাই, তার বোলিং প্যাটার্নটাই মূলত একটু লঙ্গার ফরম্যাটের ক্রিকেটের জন্য বেশি সামঞ্জস্যপূর্ণ বা একটু বেশি পারদর্শিতাপূর্ণ, যেটা টেস্ট তো অবশ্যই, টেস্ট তো নাম্বার 1, সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও তার একটা কার্যকারিতার জায়গা
আছে বা আমরা সেটা দেখতে পাই। এখন আমার প্রসঙ্গের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে একজন প্লেয়ারকে নিজের কার্যকারিতা কোথায় সেটা আসলে বোঝাটা খুব জরুরি। এবং আমার তো ব্যক্তিগতভাবে আরও মনে হয় যে যখন বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ক্রিকেট খেলে ওই সময়টায় মেহেদী হাসান মিরাজের জন্য আরও সুবর্ণ সুযোগ নিজের স্কিল নিয়ে কাজ করা, নিজের প্র্যাকটিসটা করা। কারণ অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্রিকেটার 3 ফরম্যাটের ক্রিকেটই খেলেন, তারা আলাদা করে নিজেদের স্কিল নিয়ে কাজ করার সময়টুকু পান না। আলাদা করে যে নিজেদের স্কিল নিয়ে কাজ করবেন ওই সময় সুযোগটুকু হয় না বিকজ অফ ইন্টারন্যাশনাল কমিটমেন্টস। সো সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট টিম যখন টি-20 ক্রিকেট খেলে, মেহেদী হাসান মিরাজের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে উচিত তার অন্য 2 ফরম্যাটের যে স্কিলগুলোকে আরও আপগ্রেড করা। দেখেন তার ব্যাটিংয়ের কিছু ল্যাকিং নাই, ব্যাটিংয়ের কিছু ল্যাকিং তো আছে। তিনি একটু 4 নাম্বার স্টাম্পের 5 নাম্বার স্টাম্পের হাই পেসের বলগুলো, একটু পেছনের লেন্থের বলগুলোতে স্ট্রাগল করেন, তিনি সেই ব্যাটিংটা নিয়ে কাজ করতে পারেন। ওয়ানডে ফরম্যাটে আরেকটু জিপ কীভাবে বাড়ানো যায়, বলছি না যে একদম টি-20-র মতো করে তাকে বোলিং করতে হবে, তাইলে পরে তার এখনকার বোলিংয়ের যে অ্যাকুরেসির জায়গাটা আছে সেই অ্যাকুরেসির জায়গাটা নষ্ট হবে। কিন্তু এই যে ওয়ানডে আর মানে টি-20 আর টেস্টের মাঝখানের যে ওয়ানডের একটা ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে স্কিল নিয়ে তিনি কাজ করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে সবাইকে সব ফরম্যাট কেন খেলতে হবে। মেহেদী হাসান মিরাজ টেস্ট ফরম্যাটে বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অপরিহার্য সদস্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো টি-20 ক্রিকেটটা যদি তিনি না খেলেন, উল্টা তার জন্য আরও সুযোগ থাকে বাকি 2 ফরম্যাটের স্কিল নিয়ে কাজ করা। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। দিন ক্রিকেট খেলেছি, আমাদের দেশে বাবুল স্যার আছে, তারপর তার আন্ডারে আমি অনেক দিন খেলেছি, সেই 17, 19, তারপরে আমাদের আরও যারা আছে স্যাররা আছে, তারা কিন্তু আমাকে খুব ভালো কাজ থেকে চেনে এবং তারা কিন্তু অনেক সময় আমাকে মানে অনেক মোটিভেট কথা বলে। বিশেষ করে আমি যেমন বিসিএল খেলেছি, বাবুল স্যার কিন্তু আমাকে নিয়েছে বিসিএল এবং স্যার কিন্তু আমার সাথে কথা বলেছে এবং বলেছে আমার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, আমাকে ব্যাটিং করতে হবে। সো আমাদের অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই আমাদের লোকাল কোচদের, তারা আমাদের যারা আমরা প্লেয়ার আছি, ন্যাশনাল টিমের প্লেয়ার, এদের তো ছোটোবেলা থেকে আমাদেরকে মানুষ করেই এই পর্যায়ে এসেছি। সো অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই আমাদের লোকাল যারা কোচ আছে, অবশ্যই তারা অনেক এটার যোগ্যদান। রিয়াদ ভাইয়ের সাথে একটা কথাই হয়েছিল যে আমাদের তো 6 উইকেট পড়ে গিয়েছিল, আমরা কিন্তু ওখানে কোনো মাইন্ড সেট আপ করিনি যে আমরা এত রান করব। আমরা শুধু চেষ্টা করেছি বল টু বল খেলার জন্য এবং আমরা সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করেছি। মাঝে মাঝে রিয়াদ ভাই একটু আমাকে বুঝাচ্ছিল, আমি আবার মাঝে মাঝে রিয়াদ ভাইকে বুঝাচ্ছিলাম যে ভাই এই সিচুয়েশনে আমরা এখন এইভাবে খেললে ভালো হবে। বাট একটা জিনিস ভালো লাগছে যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে রিয়াদ ভাই আমাকে রেসপেক্টটা করেছে এবং আমার কথাগুলো শুনেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং রিয়াদ ভাই যখন মাঝে মাঝে একটু প্যানিক হয়ে যাচ্ছিল বা অ্যাটাক করবে, তখন আমি আবার রিয়াদ ভাইকে বলেছিলাম যে ভাই এখন আমাদের এই সিচুয়েশনে এখন অ্যাটাক না করলে আমরা যদি আরেকটু খেলাটাকে উপরে নিয়ে যেতে পারি তাহলে আমাদের টিমের জন্য আরও ভালো হবে। সো এই ছোটো ছোটো কনভারসেশন আমাদের টিমের জন্য অনেক উপকার হয়েছে। ইন্টারন্যাশনাল খেলা তো সবসময় ভালো লাগে এবং দেখি ওয়ার্ল্ড ক্লাস যারা প্লেয়ার আছে তাদের ব্যাটিংগুলো দেখি কীভাবে তারা খেলে এবং তাদের সাথে যখন কাছ থেকে খেলি অনেক কিছু শিখি। মাঠের ভিতরে যখন আমরা খেলি, অবশ্যই ইন্ডিয়া টিমে ওরা যখন ব্যাটিং করে আমি অনেক সময় ফলো করি ওরা কোন টাইপের কোন সিচুয়েশনে কীভাবে খেলে। ওদের টিমে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, বিশেষ করে বিরাট কোহলি আছে, কেএল রাহুল আছে, তারপরে ওরা নতুনদের ভিতরে আয়ার আছে, ও ভালো খেলে। এবং বাইরের দেশে দেখেন নিউজিল্যান্ডের আমার ভালো লাগে কেন উইলিয়ামসন, ওরা যখন ভালো ব্যাটিং করে বা কীভাবে খেলাটাকে বানায় বা কীভাবে খেলাটাকে স্প্রেড করে, ওই জিনিসগুলো ফলো করি, দেখি, অনেক কিছু শেখা যায় ওগুলো দেখে।